জুলাই গণঅভ্যুত্থান, শিশুসহ ১,৪০০-র বেশি মানুষ হত্যা, অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ। এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের তদন্তে, যার সরাসরি নির্দেশদাতা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আর গুলির নির্দেশ উপেক্ষা করে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে মাঠে থাকার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের নেতাকর্মীদের কোনো অবস্থাতেই রাজপথ ছাড়া যাবে না, আন্দোলনরত ছাত্রদের সাথে মাঠে থাকতে হবে, রাজপথে থাকতে হবে, এটাই হচ্ছে ইনস্ট্রাকশন। কেমন ছিল অভ্যুত্থানের সেই দিনগুলো? ৫ জুন উচ্চ আদালত চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১ জুলাই থেকে এই আন্দোলন বেগবান হয়। আর ১৪ জুলাই বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্য, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করায় ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের শিক্ষার্থীরা। এবার ফ্যাসিস্ট হাসিনা দিল সরাসরি গুলির নির্দেশ। হেলিকপ্টার কয়েক জায়গায় ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, থানার দিকে। হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। গুলি খাইছে একটা। ১৬ জুলাই নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে। তার পরের দিন চট্টগ্রামে হত্যা করা হয় ছাত্রদল নেতা ওয়াসিমকে। এরপর ১৮ জুলাই হত্যা করা হয় মুগ্ধকে। শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছিল ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাইয়ের প্রথম সপ্তাহে যখন আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে আমরা সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই আন্দোলনে আমরা দলীয় কোনো ব্যানারে অংশগ্রহণ করব না। সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সর্বশক্তি নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করবে। নৈতিক সমর্থন ছিল বিএনপির, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক অবশ্যই থাকবে। একটা ন্যায় সঙ্গত আন্দোলনকে আমরা সমর্থন করবো না। কৌশলগত কারণে নিজেদের দলের ব্যানারে এতদিন আন্দোলনে না গেলেও এবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলেন নেতাকর্মীদের সরাসরি মাঠে থাকার। আমি জানি, আমি খবর পাচ্ছি, জানি সবার আমাদের সাথে আমার কথা হয়েছে। তুমি সবাইকে বলো এই আন্দোলন অব্যাহত থাকবে, পদত্যাগ না হওয়া পর্যন্ত। তুমি সবাই তোমার যতটুকু ছিল আমাদের সবাইকে বলো আন্দোলন অব্যাহত থাকবে, কোনো অবস্থাতেই রাজপথ ছাড়া যাবে না। আমাদের নেতা কর্মীদের কোনো অবস্থাতেই রাজপথ ছাড়া যাবে না, আন্দোলনরত ছাত্রদের সাথে মাঠে থাকতে হবে, রাজপথে থাকতে হবে, এটাই হচ্ছে ইনস্ট্রাকশন। যে কোনো মূল্যে রাজপথে থাকতে হবে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে রাজপথে থাকতে হবে। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, সে প্রত্যেকটা নেতা কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হয়, তখন ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণে আন্দোলন আরও তীব্রতা পায়। আবু সাঈদকে এবং ওয়াসিমকে যখন হত্যা করা হলো, পুরো বাংলাদেশে আমাদের সর্বশক্তি নিয়োগ করেছিলাম। আমরা আমাদের ১৫০ শতাধিক নেতা, কর্মী ও সমর্থক এই আন্দোলনে শহীদ হয়েছে।
তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সর্বশক্তি দিয়ে মাঠে নামেন। নিজের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত খোঁজে রাখছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা আসলে যখনই কথা বলেছি মনে হয়েছে যে আন্দোলনটা জনাব তারেক রহমান সাহেবের আন্দোলন। তিনি বলেছেন কোনোভাবেই এই আন্দোলনে ব্যর্থ হওয়া যাবে না। জনাব তারেক রহমান উনি নির্দেশ দিয়েই শুধু ক্ষান্ত হননি, প্রত্যেকের সাথে তিনি যোগাযোগ করেছেন। জাল ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এবং খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। গুলি করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকি যায়। এমন হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশে আর কখনো দেখেনি মানুষ। 20 জুলাইয়ের পর থেকে শিক্ষার্থীদের সাথে যোগ দেন পেশাজীবীরাও। রিক্সা চালক থেকে শুরু করে কর্পোরেট চাকরিজীবী পর্যন্ত রাস্তায় নেমে পড়ে। এই জীবন দেওয়ার জন্য রাস্তায় আসছি, আমি পয়সা থাকার জন্য জন্ম হয়েছে না, বাচ্চা ছেলে স্বাধীন করে গেছে, আমরা কেন পালাবো? ওই রক্তই তো আমাদের শরীরে মিয়া। তারেক রহমানের নির্দেশে সরাসরি বিএনপির পেশাজীবী সংগঠনের নেতারাও নিয়মিত ছিলেন রাজপথে। একদিকে প্রতিদিন মানুষ হত্যা, সেই সঙ্গে 15.5 বছরের গুম, খুন আর ভোট দিতে না পারার পুঞ্জীভূত ক্ষোভে রাস্তায় নেমে আসে গৃহিণী পর্যন্ত। আন্দোলনের শুরু থেকে ছাত্রীরাও জীবন বাজি রেখে মাঠে নামে। অনেকজন নারী শহীদ হয়েছেন, শহীদ নাফিসা, শহীদ নাইমা সুলতানা, রিয়া গুপ। আমি নিজেই ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অনেকবার আহত হয়েছি। সে আন্দোলনে সবসময় আমরা মাঠে ছিলাম, মহিলা দল অন্তত মাঠে ছিল, প্রত্যেকটা সংগঠনের ছেলেপেলে, আমাদের ভাইদেরকে আমরা আগলে রেখেছি, আমাদের সন্তানের মতো আমাদের ছাত্র দলের ছেলেপেলেদের আগলে রেখেছি। এদিকে 18 জুলাইয়ের পর শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, গণমাধ্যমের ওপর আরোপ করা হয় সেন্সর। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো বিএনপিকে, তারা এই আন্দোলনটিকে রাজনৈতিক রূপ দেয় নাই, সামাজিক আন্দোলন জিয়ে রেখে কিভাবে সরকার পতন ঘটানো যায় তার একটি বাস্তব উদাহরণ কোটা সংস্কার আন্দোলন, এবং সেটির রূপ দেওয়ার ক্ষেত্রে যিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন তিনি জনাব তারেক রহমান। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা রেখেছেন প্রবাসী সাংবাদিক, ব্লগার আর কন্টেন্ট ক্রিয়েটররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার 20 জুলাই থেকে কারফিউ জারি করে। এরপর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন বেগবান করতে বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে যায়। সেই দিনগুলো ছিল দুঃসহ। আমি যখন গ্রিন রোডে ছিলাম, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল এবং গুলি করা হচ্ছিল। যখন হেলিকপ্টার আসতো আমরা এক পাশে চলে যেতাম, হেলিকপ্টার চলে গেলে আমরা আবার রাস্তায়। বিএনপি নেতাদের নজরদারি করে গণগ্রেপ্তার শুরু হয়। ঢাকা সহ সারা দেশে 11,500 গ্রেপ্তার করা হয়। গণবিপ্লব দমনে সারা দেশে 500-র অধিক মামলা দেওয়া হয়। আমাদের সহকর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। প্রকৃতপক্ষে তার ধারাবাহিকতাই কিন্তু এই জুলাই আগস্টে এই বিপ্লব। জনাব তারেক রহমানের একই বক্তব্য ছিল যে ছাত্রদের যৌক্তিক যে কোনো অধিকারের পাশে বিএনপি অতীতেও ছিল, এখনো থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীরা দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। মধ্যপ্রাচ্যের শ্রমিকেরা চাকরির ঝুঁকি নিয়ে মিছিল বের করেন। এই আন্দোলনের গেম চেঞ্জার ছিল হচ্ছে রেমিটেন্স বন্ধ করে দেওয়াটা। রেমিটেন্স বন্ধ করে প্রবাসীরা ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, জাপান, চীন সবাই একসাথে হয়ে আপনার রেমিটেন্স বন্ধ করে দিলে সরকার বিপদে পড়ে যায়, এবং পলক, শেখ হাসিনা তারা সরাসরি বলেন রেমিটেন্স পাঠানোর জন্য অনুরোধ করেন, এবং রেমিটেন্স না পাঠানোর কারণেই বাংলাদেশের অর্থনৈতিক দুর্বল হয়ে পড়ে, যার কারণে জেনারেল ওয়াকার বাধ্য হন শেখ হাসিনাকে সহযোগিতা না করতে। তারেক রহমান প্রবাসীদের আন্দোলনে সমর্থনের আহ্বান জানান। প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই। সুতরাং প্রিয় প্রবাসী বাংলাদেশি সকল ভাই বোনদের প্রতি একান্ত আহ্বান জানাই, আপনারা যারা যে দেশে রয়েছেন, সে দেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। এদিকে 18 জুলাই সমন্বয়করা শেখ হাসিনার পদত্যাগ সহ 9 দফা দাবি দিলেও
পরের দিন সরকারের চাপে 3 মন্ত্রীর সঙ্গে বৈঠক করে সমন্বয়কদের একটি অংশ হাসিনার পদত্যাগের দাবি বাদ দিয়ে 8 দফা দাবি জানান। 21 জুলাই এক ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। আজ এখন থেকে, এই মুহূর্তে থেকে বিজয়ের ঘণ্টা বাজতে শুরু করেছে জনগণের পক্ষে। কিছু সময়ের অপেক্ষা মাত্র, ইনশাল্লাহ। এরপর আন্দোলন নিয়ন্ত্রণ করতে 6 সমন্বয়ককে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়। 6 সমন্বয়ক হেফাজতে থাকা অবস্থায় ডিবি প্রধান হারুন ও আওয়ামী লীগ নেতা নানকের যৌন কেলেঙ্কারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মনোবল ভেঙে পড়ে আইন শৃঙ্খলা বাহিনীর। ডিবি হেফাজতে রেখে জোর করে 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলন স্থগিত করানো হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। অন্যদিকে বাইরে থেকে বাকি সমন্বয়করা আন্দোলন চালানোর ঘোষণা দেন। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের যে 9 দফা আছে, এই 9 দফা ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালিত হবে। বিক্ষোভ মিছিল থেকে যদি আমাদের 9 দফা কাল মেনে না নেওয়া হয়, আমরা আলটিমেটাম দিচ্ছি পরশুদিন থেকে, রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। তীব্র আন্দোলনের চাপে 1 আগস্ট 6 সমন্বয়ক মুক্তি পান। ওই দিনই তারেক রহমান ঘোষণা দেন, কোনো নির্দেশনার প্রয়োজন নেই, দাবি 1 দফা 1, খুনি হাসিনার পদত্যাগ। কোনো নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই, নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। খুনি হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ঐক্যের আন্দোলন চলবেই চলবে। এরপর 3 আগস্ট শহীদ মিনারে লাখো জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম 6 আগস্টের মধ্যে শেখ হাসিনার পদত্যাগের 1 দফা ঘোষণা দেন। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সকিউজ দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। পরের রাতেই বিএনপির মহাসচিবের পরামর্শে সেটি একদিন এগিয়ে 5 আগস্ট করা হয়। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে, আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আমার তাদের সঙ্গে সেই সময় আমাদের যোগাযোগ ছিল, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাদের মূল নেতাদের সঙ্গে সেই যোগাযোগ ছিল। 6 তারিখে এবারে চাচ্ছিলাম, আমরা সেই 5 থেকে করার কথাই বলেছি, গ্যাপ দেওয়া থেকে আমরা করেছি। অবশেষে সেই 5 আগস্ট গণভবন দখল করে নেয় ছাত্র জনতা। সেনাবাহিনীও নেমে আসে জনতার কাতারে। পালিয়ে ভারতে যেতে বাধ্য হয় খুনি হাসিনা। ছাত্র জনতা, বিএনপি, জামায়াত সহ মুক্তিকামী রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মীর রক্তের বিনিময়ে অবসান হয় ঘৃণতম স্বৈর শাসনের। এককভাবে কোন সংগঠন বা কোন ব্যক্তি বা দ্বিতীয় দল দাবি করতে পারেন না যে এই আন্দোলন শুধু তারাই করেছেন। এখানে সমগ্র দেশের মানুষ জড়িত ছিল, সমগ্র গণতন্ত্রকামী মানুষেরা জড়িত ছিল, গণতন্ত্রকামী সংগঠনগুলো জড়িত ছিল।